আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম। বাংলার বুকে তৈরি হবে বাবরি মসজিদ, উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া প্ল্যান তৃণমূলের। ভারতের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে বাংলাদেশ, মাস্টার স্ট্রোক দিলেন মোদী। তৈরি প্ল্যান 365। অবশেষে কয়লা পাচার মামলায় লালা সহ 49 জনের বিরুদ্ধে চার্জ গঠন, ভার্চুয়াল হাজিরা বিকাশের। আর কতদিন ফ্রিতে রেশন দেবে সরকার, জানতে চাইল সুপ্রিম কোর্ট। কি বলল কেন্দ্র? দেউচা পাচামির খুনের জন্য জমি দিয়েও চাকরি পাননি, অনুব্রতর কাছে নালিশ 25 জমিদাতার। কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র, বালিগঞ্জ থেকে 19 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছায় চলবে ভারত, ভিএইচপির অনুষ্ঠানে বললেন বিচারপতি তোপ মহুয়ার। মুখ্যমন্ত্রীর ঘোষণায় সার, বাঁকুড়ার শিলাবতীর চরে দিনে দুপুরেও বালি পাচার, অভিযোগ উদাসীনতার। সপ্তাহান্তে আরও নামবে পারদ, ঘন কুয়াশা, সতর্কতা জারি হলো 8 জেলায়। আজকের আবহাওয়া বিস্তারিত। বাংলায় বাবরি মসজিদ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে মসজিদ ট্রাস্ট তৈরি করে আগামী কয়েক বছরের মধ্যে মুর্শিদাবাদের বাবরি মসজিদ বানাতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর তার উদ্বোধন করবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। 2025 সালের 6 ডিসেম্বরের মধ্যে এই ট্রাস্ট তৈরি করতে চাইছেন তিনি। তারপর যত সময় লাগুক এই মসজিদ তৈরি করার পুরো পরিকল্পনা তিনি নিয়েছেন। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদে হামলা ঘটনা আজও মুসলিমদের আঘাত দেয় বলে জানান হুমায়ুন। সে কারণেই তিনি নিজে থেকে উদ্যোগ নিয়েছেন আগামী দিনে রেজিনগরের থেকে বা বেলডাঙ্গার কোনো একটি জায়গায় ট্রাস্টের মাধ্যমে 2 একর বা 6 বিঘা জমি কিনে এই মসজিদ তৈরি করবেন। প্রথমে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার পরিচালকদের একত্রে করে একটি মসজিদ ট্রাস্ট তৈরি হবে এবং তারপর শুরু হবে মসজিদ তৈরির কাজ। হুমায়ুন বলেন, বাবরি মসজিদ যেখানে ছিল সেই উত্তরপ্রদেশে 18 থেকে 19% সংখ্যালঘুদের বাস ছিল সেই সময়। বর্তমানে বাংলায় 35% মুসলিমরা বাস করেন আর মুর্শিদাবাদে প্রায় 70% মুসলিমদের বাস। জম্মু কাশ্মীরের অনন্তনাগকে বাদ দিলে ভারতের সবথেকে বেশি মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। সেই প্রেক্ষিতেই বাংলার মাটিতে এই জেলায় একটি বাবরি মসজিদ হওয়া উচিত বলে মনে করেন তিনি আরো জানান, বাংলার মুসলমানরা মাথা উঁচু করে বাঁচতে চায় এবং তাদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ করা হবে। আমি নিজে 1 কোটি টাকা দান করব এবং 2025 সালের 6 ডিসেম্বরের মধ্যে এই মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। উল্লেখ্য, হুমায়ুন কবিরের আগে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন। নতুন সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অভ্যুত্থানের পর অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে সে দেশ। তার উপরে মৌলবাদীরা মাথা ব্যথা আরো বাড়াচ্ছে। তারা ক্রমাগত হিন্দুদের নিপীড়ন করছে এবং ভারত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। মৌলবাদীদের প্রভাব এতটাই বেড়েছে যে ইউনূস সরকারকে পঙ্গু মনে হচ্ছে। বর্তমান পরিস্থিতি এমন যে বাংলাদেশ সরকার ভারতের জন্য নতুন শত্রু হিসেবে উঠে আসছে। ভারত প্রতিটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্প্রতি নয়াদিল্লি প্ল্যান 365 ঘোষণা করেছে, যার ফলে বাংলাদেশ 1 বছরের মধ্যে মুখ থুবড়ে পড়তে বাধ্য। অভ্যুত্থানের আগে বাংলাদেশের বস্ত্র শিল্প দারুণ উচ্চতা ছুঁয়েছিল। বাংলাদেশে অনেক বিদেশি কোম্পানির টেক্সটাইল অর্ডার তৈরি হচ্ছিল। চীনের পর বাংলাদেশ ছিল বিশ্বের বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক দেশ। কিন্তু অভ্যুত্থানের পর সবকিছুই এলোমেলো হয়ে যায়। এখন ভারতের চোখ বাংলাদেশের এই দুর্বল যোগসূত্রের দিকে। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বাংলাদেশের রপ্তানি লক্ষ্যবস্তু করা হবে। প্রধানমন্ত্রী মোদীর এই মাস্টার স্ট্রোক বাংলাদেশের জন্য ভূমিকম্পের চেয়ে কম হবে না বলেই মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের টেক্সটাইল রপ্তানি বন্ধ করতে ভারত দৃঢ় পদক্ষেপ নেবে। ইউরোপ ও আমেরিকার মতো বড় বাজারে ব্যবসায়িক প্রতিযোগিতায় বাংলাদেশকে দুর্বল করার চেষ্টাও হতে পারে। যখন বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে তখন এর বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত হ্রাস পাবে। এর গুরুতর অর্থনৈতিক সংকট আরো গভীর হবে এবং এটি আমদানি বিল পরিশোধ করতে পারবে না। ভবিষ্যৎবাণী করা হচ্ছে, বাংলাদেশ যদি এ পথে এগোতে থাকে তাহলে 1 বছরের মধ্যে অর্থনৈতিক সংকটের মুখে পড়বে। অবশেষে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হলো মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। অনুপ মাঝি ওরফে লালা সহ মোট 49 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়। ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয় কয়লা পাচার মামলার অভিযুক্ত বিকাশ মিশ্রকে। প্রসঙ্গত, যৌন হেনস্থার একটি মামলায় গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলে বন্দী বিকাশ। কয়লা পাচার মামলায় সিবিআই এর দেওয়া চার্জশিটে মোট 50 জনের নাম ছিল, কিন্তু এই মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র পলাতক, তাই তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা যায়নি। অন্যদিকে গত 25 নভেম্বর বিনয়ের ভাই বিকাশকে
সশরীরে বা ভার্চুয়ালি আদালতে হাজির করানো যায়নি। সেই কারণেই চার্জ গঠনের প্রক্রিয়া আরও এক দফা পিছিয়ে যায়। প্রসঙ্গত, এই মামলায় যে ৪৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো তারা প্রত্যেকেই শর্তাধীন জমিতে রয়েছেন। গত শুনানিতে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছিলেন আগামী 10 ডিসেম্বর মামলার চার্জ গঠন। ওই দিন সকল অভিযুক্তকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিকাশের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা কি অবস্থায় রয়েছে তা জানার জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে মেইলও করেন বিচারক। আগামী 10 ডিসেম্বর পর্যন্ত যদি বিকাশকে প্রেসিডেন্সি জেলেই থাকতে হয় তাহলে সেদিন তাকে যাতে অন্তত ভার্চুয়ালি হাজির করানো যায় আসানসোল আদালতে, সে কথাও বলেন বিচারক। চার্জশিটে সিবিআই দাবি করে যে অভিযুক্তরা প্রায় ৩১ লক্ষ মেট্রিক টন কয়লা চুরি এবং পাচার করেন। এর ফলে সরকারের ১৩৪০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয় বলেই জানানো হয়েছে। 2015 থেকে 2020 সালের মধ্যে এই চুরি এবং পাচারের ঘটনা ঘটে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2020 সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। রাজ্যের রেলের বিভিন্ন সাইটিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই প্রথমে আয়কর দফতর, তারপরে সিবিআই কয়লাকাণ্ডের তদন্তে নামে। আগামী 21শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন দুজন আদালতে সাক্ষ্য দেবেন। 2020 সালে করোনার সময় দেশের আর্থিকভাবে দুর্বল নাগরিকদের ফ্রিতে রেশন দেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। খাদ্য সুরক্ষা আইনের অধীনে এবং এই বিনামূল্যে রেশন দেওয়া শুরু হয়। এরপর কেটে গিয়েছে প্রায় 4 বছর। পরিস্থিতি এখন স্বাভাবিক, তবে এখনও তাঁদের ফ্রিতে বা ভর্তুকি মূল্যে রেশন দিচ্ছে সরকার। আর কতদিন এভাবে বিনামূল্যে রেশন দেওয়া সম্ভব? এবার সেটাই জানতে চাইল সুপ্রিম কোর্ট। এর পরিবর্তে কাজের সুযোগ তৈরি এবং সক্ষমতা বাড়ানো দরকার বলে জানালো বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ। বিনামূল্যে রেশন প্রদান নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের। 2020 সালের পরিযায়ী শ্রমিকদের দুর্দশা এবং সমস্যার বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার সেই মামলার শুনানি ছিল। সেই শুনানি চলাকালীনই কেন্দ্রের কাছে এই প্রশ্ন করে শীর্ষ আদালত এই মুহূর্তে কতজনকে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে জানতে চায় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ। এদিন শুনানিতে একটি এনজিও তরফ থেকে উপস্থিত ছিলেন নামী আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, সরকারের ই শ্রম পোর্টালে নিবন্ধিত প্রত্যেক পরিযায়ী শ্রমিককে ফ্রিতে রেশন প্রদানের জন্য সরকারের নির্দেশ জারি করা প্রয়োজন। এদিকে সুপ্রিম কোর্টের কতজনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তরে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি বলেন, বর্তমানে 81 কোটি মানুষকে এই সুবিধা দেওয়া হচ্ছে। কথা শুনে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বলেন, এটাই মুশকিল। আমরা যে মুহূর্তে রাজ্যগুলিকে সব পরিযায়ী শ্রমিকদের ফ্রি রেশন দেওয়ার নির্দেশ দিই আর কাউকে এখানে দেখা যায় না। সাধারণ মানুষকে খুশি করতে রাজ্যগুলি যত ইচ্ছে রেশন কার্ড জারি করে। তারা ভালো করেই জানে ফ্রিতে রেশন প্রদানের দায় কেন্দ্রের। জাস্টিস সূর্যকান্ত এদিন বলেন, পরিযায়ী শ্রমিকদের মামলার একটি বিশদ শুনানি দরকার। আগামী 8 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। দেউচা পাচামিতে কয়লা খনির জন্য জমি দিয়েও প্রতিশ্রুতি মতো চাকরি মিলছে না। এই অভিযোগ নিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দ্বারস্থ হলেন এলাকার তৃণমূল নেতা, জমিদাতা সহ প্রায় 25 জন। তাদের অভিযোগ, প্রশাসনের কর্তা ব্যক্তিদের জন্যই অসুবিধায় পড়েছেন। জমি দিয়েছেন একজন, অথচ চাকরি পাচ্ছেন অন্যজন। সোমবার বোলপুর তৃণমূল কার্যালয়ে অনুব্রতর সঙ্গে দেখা করে সমস্ত অভিযোগ জানানোর পর অভিযোগকারীরা বলেন, মোহাম্মদ বাজার ব্লকের ভূমি আধিকারিক সহ অন্যান্য আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করলাম সকালে। উনি 10 দিনের মধ্যে বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে অনুব্রতও জানান, অভিযোগের বিষয়টি নিয়ে তিনি শীঘ্রই আলোচনা করবেন। তার কথায় 2 বছর ছিলাম না, কি হয়েছে জানতাম না। বীরভূমের দেউচা পাচামিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলা মুখ কয়লা খনি হতে চলেছে এশিয়ার বৃহত্তম, যদিও সেই কাজ এখনো বাকি। জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে অনেক আগে। জমিদাতাদের জন্য আর্থিক প্যাকেজ সহ চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্যের সমস্ত জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন তিনি। সেখানেও বীরভূমের জেলা শাসক বিধান রায়কে দেউচা পাচামির কয়লা খনির জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, 5000 জমিদাতার চাকরি পাওয়ার কথা। এখনো পর্যন্ত মাত্র 1400 জন চাকরির নিয়োগপত্র পেয়েছেন, বাকিরা এখনো নিয়োগপত্রই পাননি। আবার কয়েকজনের অভিযোগ, যারা জমিদাতা নন তাঁদের অনেকে চাকরি পেয়ে গেছেন। অনুব্রতের কাছে অভিযোগ জানাতে আসা এমনই একজন বলেন, যাদের অল্প জমি আছে বা পাট্টা জমি আছে তাদের জমি সরকার অধিগ্রহণ করলেও পরিবার পরবর্তী প্রজন্মকে চাকরি দেওয়া হচ্ছে না। বহু বাইরের লোককে চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে, বৈধ জমিদাতার বঞ্চনার শিকার হচ্ছে।
কয়েকজন আদিবাসী মানুষও তাঁদের পাট্টার কাগজপত্র নিয়ে অনুব্রতর কাছে গিয়েছিলেন। গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় 2 বছর জেলে ছিলেন অনুব্রত। তার দাবি, সেই সময় কে চাকরি পেয়েছে তার কাছে কোনো খবর নেই, তবে তার কাছে দুর্নীতির অভিযোগ করেননি কেউ। অসুবিধার কথা বলেছেন। কেষ্টর কথায়, আমি থাকাকালীন 1500 লোকের চাকরি হচ্ছে, তারপরে আর কেউ চাকরি পায়নি বলে অভিযোগ। তিনি আরো বলেন, দেউচা পাচামির কিছু লোকজন এসেছিলেন, ওখানকার ব্লক প্রেসিডেন্টও এসেছিলেন। তারা বলেছিলেন ডেপুটেশন দেবেন বিএলআরওকে, কিন্তু আমি তো কিছুই জানি না, 2 বছর এখানে ছিলাম না। ওদের অভিযোগ শুনলাম, জমির পাট্টা কাগজপত্র নিয়ে এসেছিলেন সবাই, সেসব দেখছি। আমি বিষয়টি নিয়ে আলোচনা করব। খাস কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। বালিগঞ্জের মুলেন রোডে অভিযান চালিয়ে 19 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হচ্ছে বলে খবর। এর পাশাপাশি সেন্টারটিও সিল করে দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে খবর, নটর অ্যান্টিভাইরাস এবং অন্যান্য সংস্থার কর্মচারী হিসেবে নিজেদের পরিচয় দিত ধৃতরা। বিদেশি কম্পিউটার, ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল করে বা আপডেট করে দেওয়া হবে, এই অছিলায় প্রতারণা করা হতো। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা বালিগঞ্জের মুলেন রোডে হানা দেয়। মূলত যা অভিযোগ, বালিগঞ্জের অফিসে বসে আমেরিকায় ফোন করে তারা সফটওয়্যার আপডেট করার নামে প্রতারণা করত। ল্যাপটপের কন্ট্রোল নিয়ে নিত, তারই সঙ্গে গিফট কার্ডের নামে টাকাও হাতে নেওয়া হতো। অতীতেও এই ধরনের কল সেন্টারের খোঁজ পাওয়া গিয়েছিল। যাতে এই ধরনের কার্যকলাপ বন্ধ করা যায়, সেজন্য যারা এর মাথা, তাদের খোঁজ নেওয়া হচ্ছে। আপাতত গ্রেফতার হওয়া 19 জনকে জেরা করে তদন্ত শুরু করা হয়েছে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, কদিন আগে আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের হদিশ পাওয়া গিয়েছিল বিধাননগরে। গ্রেফতার করা হয় চক্রের 3 মাথাকে। পুলিশ সূত্রে খবর, দুবাইতে বসেই যাবতীয় প্রতারণার কারবার চালাতো তারা। সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছায় চলবে ভারত, কাঠমোল্লারা দেশ বিরোধী, এমনই সব মন্তব্য করে বিতর্কে জড়ালেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব। সংবাদ মাধ্যম বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী রবিবার বিশ্ব হিন্দু পরিবেশ দিবসের লিগাল সেলের অনুষ্ঠানে তিনি বলেন, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এটা হিন্দুস্তান, আর এখানে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠতার ইচ্ছায় এই দেশ চলবে, এটাই আইন। হাইকোর্টের বিচারপতি হিসেবে মন্তব্য করার বিষয় নয় এটা, বরং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই আইন চলে। এই বিষয়টিকে পরিপাট বা সমাজের প্রেক্ষিত বিবেচনা করে দেখুন। সংখ্যাগরিষ্ঠতার কল্যাণ এবং সুখ নিশ্চিত করে যে বিষয়টা, শুধুমাত্র সেটিকেই গ্রহণ করা হয়। সেই সঙ্গে কাঠমোল্লাদের বিরুদ্ধে মুখ খোলেন বিচারপতি যাদব। সেই কাঠমোল্লা শব্দটা সাধারণত সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হয়ে থাকে। রিপোর্ট অনুযায়ী উগ্রপন্থীদের নিশানা করে বিচারপতি যাদব বলেছেন, এই যে কাঠমোল্লারা আছে, এটা উপযুক্ত শব্দ নয়, কিন্তু আমি সেই শব্দ ব্যবহার করতে দ্বিধাবোধ করছি না, কারণ ওরা দেশের পক্ষে ক্ষতিকারক, ওরা দেশ বিরোধী, ওরা সাধারণ মানুষকে উস্কানি দেওয়ার লোক, যাতে দেশ এগিয়ে যেতে না পারে সেই চেষ্টায় লোকেরা। ওদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আর বিচারপতি যাদবের সেই সমস্ত মন্তব্য নিয়ে আক্রমণ সানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, হাইকোর্টের বিচারপতি বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে যোগ দেন আর বলেছেন যে হিন্দুদের মার্জি মাফিক দেশ চলবে, আর আমরা আমাদের সংবিধানের 75 বছর উদযাপন করছে। সুপ্রিম কোর্ট বা সম্মানীয় প্রধান বিচারপতি কি স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেবেন? রাজ্য জুড়ে বালি পাচারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্দেশের সাজ, বাঁকুড়ার শিমলাপালের শিলাবতী নদীর গর্ভ থেকে অবৈধভাবে ট্রাক্টরে করে দিনে দুপুরে পাচার হয়ে যাচ্ছে বালি, সব জেনে শুনেও মুখে কুলুপ পুলিশের। তবে এই ঘটনার সামনে আসতেই জেলা জুড়ে শুরু হচ্ছে রাজনৈতিক আকচাকচি। বাংলার বাঁকুড়ার শিমলাপাল ব্লক এলাকা দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। শিলাবতীর গর্ভ থেকে প্রতিদিন টন টন বালি পাচার হয়ে যাচ্ছে ব্লকের বিভিন্ন প্রান্তে। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণীর বালি মাফিয়া পুলিশ এবং প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করছে, আর বালি লুণ্ঠনের ফলে পলিমাটির স্তর সরে যাচ্ছে। এইভাবে অবৈধ এবং অবৈজ্ঞানিকভাবে বালি পাচারের ফলে নদীগর্ভের এক এক জায়গায় তৈরি হচ্ছে বিশাল গর্ত, তেমনই বিপজ্জনকভাবে ভাঙছে পাড়। এভাবে বালি পাচার চলতে থাকলে শিমলাপাল ব্লকের গোটকানালি ও কুসুমকানালি গ্রাম সহ আশেপাশের এলাকায় বড় ভাঙনের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দার বক্তব্য, বালি মাফিয়াদের দৌরাত্ম্য শুধু রাতের অন্ধকারেই নয়, দিনের আলোতেও চলে। পুলিশ প্রশাসন বিষয়টি জানে না তেমন নয়, কিন্তু অজানা কারণে তাঁরাও চুপ থাকেন। এভাবে চললে আমাদের গ্রামগুলি অস্তিত্বের সংকটে পড়বে। তৃণমূলের শিমলাপাল ব্লকের সাধারণ সম্পাদক রবিদাস চক্রবর্তী বলেন, গোটকানালি এলাকাটি আমাদের পক্ষে নেই, তবে ওই অবৈধ কারবারে আমাদের দলের কেউ যুক্ত নন। আমি নিশ্চিত সেখানে বিজেপির মণ্ডল এবং বুথ সভাপতির নেতৃত্বে অবৈধ কারবার চলছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের গ্রেফতারের ব্যবস্থা করা হোক। অভিযোগ শোনার পর বাঁকুড়া পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, বিষয়টি তাঁর কানে গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
ঘন কুয়াশা সতর্কতা জারি হলো দার্জিলিং সহ উত্তরবঙ্গের 5 জেলায় কুয়াশার চাদরে ঢাকবে দক্ষিণের 3 জেলাও। তবে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তারপর তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। চলতি সপ্তাহের শেষে 15 ডিগ্রি ছুঁয়ে ফেলবে কলকাতার পারদ, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে। তবে উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। অসমে একটি ঘূর্ণবাদ অবস্থান করছে। আরও একটি ঘূর্ণবাদ তৈরি হচ্ছে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপটি ক্রমে পশ্চিম এবং উত্তর পশ্চিম অভিমুখে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে। বুধবার এটি স্থলভাগে ঢুকতে পারে। এই সবই দক্ষিণবঙ্গে শীতকে আরো কিছুটা পিছিয়ে দিয়েছে। ফলে আগামী 24 ঘন্টায় দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর। তবে তারপর থেকে আগামী 2-3 দিন পারদ পতনের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামতে পারে 15 ডিগ্রি বা তার নিচে। পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি বা তারও নিচে নামতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গের তাপমাত্রা খানিকটা কমবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের 5 জেলায় বুধবার সকালে ঘন কুয়াশা থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহে কুয়াশার কারণে দৃশ্যমানতা 199 মিটার থেকে 50 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। সেজন্য সকালের দিকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। এই জেলাগুলিতে কুয়াশার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর। দক্ষিণবঙ্গেও বুধবার সকালে ঘন কুয়াশার সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা ঢাকতে পারে। তবে দক্ষিণবঙ্গেও সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া। কলকাতার মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। তবে সোমবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মঙ্গলবারের সকালেও সবচেয়ে বেশি ঠান্ডা ছিল পুরুলিয়ায়। তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি, কল্যাণীতে 15.2 ডিগ্রি, শান্তিনিকেতনে 13.6 ডিগ্রি, কৃষ্ণনগরে তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি, বর্ধমানে 13.6 ডিগ্রি, দমদমে 17.0 ডিগ্রি এবং বাঁকুড়ায় 15.1 ডিগ্রি। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।